দেখো, রাসায়নিক বন্ধন অধ্যায়ে আমরা আজকে বেসিক অংশটুকু নিয়ে আলোচনা করব। এখানে আমাদের শুরুতেই যেটা প্রয়োজন হয় এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনের বেসিক আইডিয়াটুকু আমাদের এতে অনেক বেশি দরকার। এরপরে হচ্ছে মৌলের প্রতীক, যৌগমূলকের সংকেত এবং এগুলো যোজনেই ব্যবহার করে যোগের সংকেত, মানে এক কথায় যোগের সংকেত কিভাবে লিখব এই নিয়মটা, ঠিক আছে? যোগের সংকেত লেখার নিয়ম, ঠিক আছে? এই অধ্যায়ে আমরা এটা জানবো। এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। বলো, নিষ্ক্রিয় গ্যাস কত নাম্বার গ্রুপের? 18। 18। কনফিউজড কেন তো? নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18। এই নিষ্ক্রিয় গ্যাস আমরা বলি যে স্থিতিশীল। কেন স্থিতিশীল? কারা, কেন তাদেরকে তুমি নিষ্ক্রিয় বলছো, এটি অধ্যায়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়মের ধারণা। অষ্টক নিয়ম কি, দুইয়ের নিয়ম কি? হ্যাঁ, প্রত্যেক মৌলই তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অলওয়েজ ফিল আপ করতে চাই। হয় ইলেকট্রন দিবে, না হয় ইলেকট্রন নিবে, যেভাবেই হোক। এটা হচ্ছে অষ্টক নিয়ম। এরপরে হচ্ছে রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবো। রাসায়নিক বন্ধন কেন হয় এবং কিভাবে হয় এগুলো আর কি। হ্যাঁ, আয়ন কিভাবে কেন সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবো। আণবিক বন্ধন গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, বর্ণনা করতে পারবো। আয়নিক বন্ধন কিভাবে হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে সমজীবী বন্ধন কিভাবে হচ্ছে। আয়নিক ও সমজীবী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা, ক্যালাস গঠনের ধর্ম ব্যাখ্যা করতে পারবো। এরপরে ধাতব বন্ধন নিয়ে কিছু আলোচনা আছে আর কি। হ্যাঁ, সো এই অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব যোজ্যতা, যোজনী ইলেকট্রন, এই বিষয়গুলো নিয়ে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধনের মধ্যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। মূল আলোচ্য বিষয় আয়নিক এবং সমযোজী, দুইটা টপিক, ঠিক আছে? আমাদের সিকিউ আসবে মূলত তোমার আয়নিক বন্ধন থেকে এবং সমযোজী বন্ধন থেকে। ওকে, তো আমরা আগে বেসিক অংশটুকু যাই, এরপরে সিকিউতে যাবো আর কি। দেখো, যোজ্যতা ইলেকট্রন, তোমাকে শুরুতে সংজ্ঞাটা মনে রাখতে হবে। আগে তুমি বুঝো যে যোজ্যতা ইলেকট্রন বিষয়টা কি, তারপর তুমি সংজ্ঞাটা অটোমেটিক্যালি বলতে পারবা। ওকে, তাহলে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনের অপর নাম কি? ভ্যালেন্স ইলেকট্রন। তো আমি বলি কি, তুমি এইগুলো মুখস্থ করবা না। এই যে সংজ্ঞাগুলা, যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী ইলেকট্রন কি, তারপর রাসায়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, এই বিষয়গুলো কখনো তুমি মুখস্থ করে কোলাইতে পারবা না। মানে তুমি মুখস্থ করলে হয়তো আজকে মুখস্থ করলে কালকে সকাল অবধি তোমার ভালো মনে থাকবে, রিভিশন না দিলে কালকে বিকালের মধ্যেই তুমি আবার ভুলে যাবা। সো সবচেয়ে ভালো হয় তুমি আগে কনসেপ্টটা বুঝো যে যোজ্যতা ইলেকট্রন বলতে আসলে কি বোঝাচ্ছে। কনসেপ্টটা বুঝে এখানে যেটা সেটা একবার পড়ে দেখো, তারপর নিজের ভাষায় বলার চেষ্টা করো। এই যে তুমি কনসেপ্ট বুঝে নিজের ভাষায় যেটা বলার চেষ্টা করতেছো, এটা তোমার পরীক্ষার আগ অবধি বা পরীক্ষার সময় বা অলওয়েজ মনে থাকবে। যতদিন পড়াশোনাতে থাকবা, প্র্যাকটিসে থাকবে, ততদিন মনে থাকবে, এটা ভুলবা না আর। বাট তুমি মুখস্থ করলে শব্দ টু শব্দ, লাইন টু লাইন, তাইলে এগুলো আসলে ওয়ান টাইম, মানে এখন খাবা, কিছুক্ষণ পরে বমি করবা, বিষয়টা এরকম আর কি। এগুলো তোমার টিকবে না। সো যোজ্যতা ইলেকট্রন কনসেপ্টটা বুঝো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন, মানে হলো আমরা স্বাভাবিক কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব। আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, করে ধরো যে সোডিয়াম 2, 6, 8, 10, 11, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আমরা একটা ইলেকট্রন পাবো। তাহলে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন, সেই সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। খুব কঠিন সংখ্যা না, নিজের ভাষায় তুমি বলতে পারবা। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে, লাস্ট অরবিটালে যতগুলো ইলেকট্রন পাবা, সেই সংখ্যাটাই হলো যোজ্যতা ইলেকট্রন। ওকে, খুব সহজ না? তাহলে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন, সেই সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন পাচ্ছ, সো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, সর্বশেষ কক্ষপথে 2, 4, 6, 6টা ইলেকট্রন পাচ্ছ, সো যোজ্যতা ইলেকট্রন হলো 6। কোনো কনফিউশন নাই, একদম সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন, এটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবং তুমি আরেকটা মনে রাখতে পারো, সর্বশেষ কক্ষপথে আমরা অনেক সময় তোমার এখানে যোজ্যতা স্তরও বলে থাকি এটাকে। হ্যাঁ, এই সর্বশেষ কক্ষপথকে যোজ্যতা স্তরও বলা হয়, যে সর্বশেষ কক্ষপথ মানে হচ্ছে যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরে যত ইলেকট্রন, সেই সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ওকে, সো এখানে এবার তুমি দেখতে পারো যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করে দেখো, তুমি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন পাবা 5টা, নাইট্রোজেন 7 না, সো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে
5টা হবে, বাকি 5টা আর কি, হ্যাঁ। সো 7, তোমার টোটাল ইলেকট্রন 7টা, তো আমাদের সর্বোচ্চ কক্ষপথে কয়টা বললো? 5টা। সো যোজ্যতা ইলেকট্রন কত? 5। ফ্লোরিনের ক্ষেত্রে সর্বোচ্চ কক্ষপথে 7, সো যোজ্যতা ইলেকট্রন 7। ফসফরাসের ক্ষেত্রে 5, ক্লোরিনের ক্ষেত্রে 7, মানে সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন সে সংখ্যাটাই তার যোজ্যতা ইলেকট্রন। ওকে, শেষ। এবার আসো যোজনী বা যোজ্যতা বিষয়টা কি। হ্যাঁ, যোজ্যতা শব্দটা বলিও না, যোজ্যতা বলে যোজ্যতা ইলেকট্রনের সাথে গোলাই ফেলবা। যোজনের অপর নাম হচ্ছে যোজ্যতা। সো আমরা পড়বো, এদিকে পড়েছি যোজ্যতা ইলেকট্রন, আর এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে যোজনী। দুটার মধ্যে একটা পার্থক্য আছে, ভালো মতো করে বিষয়টা বুঝো। দেখো, আমরা জানি প্রত্যেকটা মৌলই তার সর্বশেষ কক্ষপথে সব সময় অষ্টক ফিল আপ করতে চায়। কি ফিল আপ করতে চাই? অষ্টক। সর্বশেষ কক্ষপথে কি ফিল আপ করতে চাই? অষ্টক ফিল আপ করতে চাই। এটা তো জানো, মানে সে যেভাবেই হোক একটা মৌল অলওয়েজ চাইবে সে তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করুক, ঠিক আছে। এখন তোমার নর্মাল বেসিক ধারণা কি বলে যে অষ্টক ফিল আপ করার পদ্ধতি হচ্ছে দুইটা, হয় ইলেকট্রন সে দিবে, না হয় ইলেকট্রন সে নিবে। যে কোনো একটা তো ঘটাবে, তাই না? হয় ইলেকট্রন সে দিবে, না হয় ইলেকট্রন সে নিবে। সিম্পল কথা, অষ্টক ফিল আপ করার জন্য যতগুলা ইলেকট্রন দিবে বা নিবে সে সংখ্যাটাই হচ্ছে যোজনী। বুঝতে পারছি? তাহলে অষ্টক ফিল আপ করার জন্য যতগুলো ইলেকট্রন দিবে কিংবা নিবে সেই সংখ্যাটাই হলো যোজনী। ওকে, তাহলে যোজ্যতা ইলেকট্রন কি বললাম? সর্বশেষ কক্ষপথে। আমি ক্লাস শেষে রিভিউ নিব, হ্যাঁ। সো ওভাবে করে মনোযোগী হও যাতে বলতে পারো, ক্লাসের পরে ক্লাসেই হয়ে যাবে যদি একটু মনোযোগী হয়ে পড়ো। খুব স্লোলি আগাবো যাতে ভালো মতো করে শেষ হয় অধ্যায়গুলো, ঠিক আছে। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি বললাম? সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন সে সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী মানে কি বললাম? একটা মৌলের, আমরা জানি প্রত্যেক মৌলই সর্বশেষ কক্ষপথে সবসময় অষ্টক ফিল আপ করতে চাই। অষ্টক ফিল আপ করার জন্য সে হয় ইলেকট্রন দিবে, না হয় ইলেকট্রন কারো কাছ থেকে নিবে। যতগুলো ইলেকট্রন দেওয়া নেওয়া হয় সে সংখ্যাটাই হলো যোজনী। ওকে, অষ্টক ফিল আপ করার জন্য যতগুলো ইলেকট্রন দেওয়া নেওয়া হয় এই সংখ্যাটাই কি? যোজনী। এবার আসে আমরা কয়েকটা উদাহরণ পড়ি। দেখো, অক্সিজেনের দিকে একটু তাকাও। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা। কয়টা? 6টা। তার যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন 6, কোনো কনফিউশন নাই। যোজ্যতা ইলেকট্রন মানে হলো সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন সেই সংখ্যাটাই যোজ্যতা ইলেকট্রন। প্রশ্ন আসে যোজনী কত? দেখো, যোজনী দেখার সময় তোমাকে দেখতে হবে এখানে অষ্টক ফিল আপ যদি করতে চায় সে কি করবে। সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। এখন সে যদি অষ্টক ফিল আপ করতে চায়, তার কাছে সহজ পদ্ধতি হলো খুব সিম্পলি 2টা ইলেকট্রন কারো কাছ থেকে নিয়ে নেওয়া। 2টা ইলেকট্রন সে যদি সহজে কারো কাছ থেকে নিয়ে নিতে পারে তাহলে তার অষ্টক ফিল আপ হয়ে যাবে। সো তার যোজনী কত? 2। বুঝতে পেরেছো? তাহলে যোজ্যতা ইলেকট্রন এখানে হলো 6 আর যোজনী হলো 2। কেন 2? কারণ অষ্টক ফিল আপের জন্য 2টা ইলেকট্রন তার প্রয়োজন হবে। ওকে, এবার আসো পটাশিয়ামের বেলায়। পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কত? 1টা। তার মানে যোজ্যতা ইলেকট্রন কত? 1। যোজ্যতা ইলেকট্রন 1। যোজ্যতা ইলেকট্রন নিয়ে কোনো কনফিউশন নাই। লাস্ট কক্ষপথে যতটা ইলেকট্রন দেখবা সেই সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবার আসো যোজনী। যোজনী কত? যোজনীর সময় দেখতে হবে যে অষ্টক ফিল আপ করার জন্য কতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। সে যদি অষ্টক ফিল আপ করতে চাই, তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টা, অষ্টক ফিল আপ করার জন্য ইলেকট্রন দরকার আরও 7টা। এখন এতগুলো ইলেকট্রন আসলে প্রকৃতি থেকে নেওয়া সম্ভব না, মানে নেওয়াটা তোমার অনেক বেশি শক্তির দরকার হবে। তার কাছে আরেকটা সহজ পদ্ধতি কি, যে ইলেকট্রনটা আছে সেটা ত্যাগ করে দেওয়া। এই ইলেকট্রনটা যদি ত্যাগ করে দেয় তার সর্বশেষ কক্ষপথ হয়ে যাবে এটা। এখন এটা তো ইতিমধ্যে অষ্টক ফিল আপ আছে, তার মানে সে সহজ পদ্ধতিতে যাবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, সিম্পল। তাহলে তার কাছে সহজ পদ্ধতি কি, একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে? 1। যোজনীয় কত? 1। তার মানে পটাশিয়ামের বেলায় যোজ্যতা ইলেকট্রন যত, যোজনীয় তত। ঠিক আছে, আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে পড়বো। এবার এখানে আরো কি কি দেওয়া আছে, লাইক নাইট্রোজেনের বেলায় বলো, নাইট্রোজেন কত? 7। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কত? 5টা আছে। কয়টা? 2, 4, 5। এখন তার অষ্টক ফিল আপ করতে গেলে তার 2টা পদ্ধতি আছে, হয় 5টা ইলেকট্রনই ত্যাগ করে দিতে হবে, না হয় 3টা ইলেকট্রন বাইরে থেকে নিতে হবে। কোনটা সহজ? 3টা নেওয়াটা সহজ, ঠিক আছে। 5টা ত্যাগ করার চাইতে 3টা নেওয়া সহজ, সংখ্যা দিয়ে বিবেচনা করবো এগুলা। সো 3টা যেহেতু নেওয়া সহজ, তার যোজনী কত হবে? 3। ওকে, আর যোজ্যতা ইলেকট্রন কত? 5। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন যেহেতু 5টা, সো যোজ্যতা ইলেকট্রন কত? 5। কিন্তু যোজনী কত? 3, কারণ অষ্টক ফিল আপের জন্য সে 3টা ইলেকট্রন নিবে। ফ্লোরিনের বেলায় আসো।
ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, কোনো কনফিউশন নাই। এখন অষ্টক ফিল আপ করতে চাইলে সে সিম্পল একটা ইলেকট্রন নিলেই হচ্ছে। সো যোজনী কত? 1। সো যোজনী কত বলবা? 1। ফসফরাস বলো। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টা। এখন সে যদি তোমার অষ্টক ফিল আপ করতে চাই, তার কাছে 3টা ইলেকট্রন নিতে হবে। সো যোজনী কত? 3। ক্লোরিনের বেলায় আসো। ক্লোরিনের বেলায় সর্বশেষ ইলেকট্রন হচ্ছে কত? 7। সো অষ্টক ফিল আপ করতে চাইলে সে সিম্পলি একটা ইলেকট্রন নিবে। কত হয়? 1। সো যোজনী কত? 1। ক্যালসিয়ামের বেলায় আসো। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8টা, 2টা। সো অষ্টক ফিল আপ করতে চাইলে আরও 6টা ইলেকট্রন নিতে হবে। সো এখানে 6টা ইলেকট্রন নেওয়া কি সম্ভব? না। সে 2টা ইলেকট্রন দান করে দিবে। সো যোজনীয় কত? 2। তার মানে যোজ্যতা ইলেকট্রনও 2, যোজনীয় 2। ওকে, এই যোজ্যতা যোজনীয়ের কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো। নাইমা বুঝছো? বুঝছি। জুলকার? আসসালামু আলাইকুম। জি বুঝছি। ওয়ালাইকুম আসসালাম। ইংরেজিতে কত পাইছো? জুলকার ইংরেজিতে কত পেয়েছো? ফার্স্টে হুম, 26। 26। তারপর সেকেন্ড পেপার দিছে? হুম, হ্যাঁ হ্যাঁ। পাস হবে সেকেন্ড পেপার মিলে? দুটো তো একবারে পাস হয়, মানে দুইটা মিলে যদি কত, 30 30 60, 33 33 কত হয়? 66। 66-র উপরে পাইলে পাস আসবে, যে দুইটা মিলা 66-র উপরে আসে আর কি। ফার্স্ট পেপারে 26 মানে খুবই কম, উন্নতি করতে হবে অনেক। হ্যাঁ, তার মানে রিটেন পার্টটাই তোমার ক্লিয়ার না, রিটেন পার্টটাই পড়ো নাই, আর গ্রামার পার্ট তো আছেই। বুঝছো অবস্থানটা কোথায় নিজের? এখন থেকে সিরিয়াস না হলে কিন্তু আটকে যাবা। গেল। তাহলে যোজ্যতা ইলেকট্রন আমরা পড়লাম। যোজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী মানে হলো অষ্টক ফিল আপ করার জন্য যতগুলো ইলেকট্রন দেওয়া নেওয়া হবে এক কথায়, সেটাই হচ্ছে যোজনী ইলেকট্রন, যোজনী। সো তুমি এখন নিজের বাসায় বলতে পারবা, এখানে বই আর কি লেখা আছে একটু পড়লেই তুমি বুঝবা, কনসেপ্ট বুঝে গেলে বাকিগুলো বুঝবা। তাহলে বিভিন্ন মৌলের পরমাণু সময় একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ বা ভাগাভাগির মধ্যে অণু গঠন করে। অণু গঠনকালে কোনো মৌল একটি পরমাণুর সাথে যুক্ত হয় যোজনী। এটাও বলতে পারো, সমস্যা নাই। এটাও বলতে পারো, আমি যেটা বলছি এটাই বলতে পারো, একই কথাবার্তা, ঠিক আছে? মানে একটা মৌল যখন অপর একটা মৌলের সাথে যুক্ত হয়, এটাই তো যোজনী মূলত। যোজনী তো এটাই নির্দেশ করে, তাই না? সো ওটাই বলতে পারবা, এটাও বলতে পারবা যে একটা মৌল যখন আরেকটা মৌলের সাথে বন্ধন গঠন করে, তখন তারা পরস্পরের সাথে যতগুলা ইলেকট্রন দেওয়া নেওয়া করে, ভাগাভাগি করে, গ্রহণ বর্জন করে, এক কথায় বর্জন করতে পারে, গ্রহণ করতে পারে, ভাগাভাগি করতে পারে, এটাই হচ্ছে তার যোজনী। বা এটা বলতে পারে যে কোনো মৌল অষ্টক ফিল আপ করার সময় যতগুলো ইলেকট্রন সে ত্যাগ করে কিংবা গ্রহণ করে, এই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। ওকে, সেখানে কথাবার্তাগুলো বলা হয়েছে, দেখো এগুলো পরীক্ষা আসবে। হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ব্রোমিনের যোজনী হচ্ছে 1, আয়োডিনের যোজনী হচ্ছে 1। তো তাদের সিম্পল একটা মেথড শেখাই দিই। গ্রুপ 1, দেখো গ্রুপ 1-এর যোজনী, তোমাদের পর্যায় সারণী সম্পর্কে একদম শার্প আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? দেখো আমি শুরুতে যোজ্যতা ইলেকট্রন নিয়ে কথা বলি। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন কার কত একদম মুখস্থ করে ফেলতে পারবা। গ্রুপ 1-এর সবার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1টা। গ্রুপ 2-এর সবার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2টা। গ্রুপ 13-এর 3 আমরা পড়ি না, 3 থেকে 12 গুলা। গ্রুপ 13-এর সবার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 3টা। গ্রুপ 14-এর 4টা। গ্রুপ 15-এর 5টা। গ্রুপ 16-এর 6টা। গ্রুপ 17-এর 7টা। গ্রুপ 18-এর 8টা। খুব কঠিন বিষয়, যোজ্যতা ইলেকট্রন মুখস্থ হয়ে গেল না একদম পুরো পর্যায় সারণীর। গ্রুপ 1-এর 1টা, গ্রুপ 2-এর 2টা, গ্রুপ 13-এর 3টা, গ্রুপ 14-এর 4টা, গ্রুপ 15-এর 5টা, গ্রুপ 16-এর 6টা, গ্রুপ 17-এর 7টা, গ্রুপ 18-এর 8টা। একদম আমাদের পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে এদের আমাদের যোজ্যতা ইলেকট্রনগুলো এমন রাখতে পারে। এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, মানে সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন আছে সেই সংখ্যাটা বোঝাচ্ছে। গ্রুপ 1-এর সবার সর্বকক্ষপথ ইলেকট্রন যেহেতু 1, সো 1। গ্রুপ 2-এর ক্ষেত্রে 2, গ্রুপ 13-এর ক্ষেত্রে 3, গ্রুপ 14-এর ক্ষেত্রে 4, 15-এর ক্ষেত্রে 5টা আছে, 16-এর ক্ষেত্রে 6টা আছে, 17-এর ক্ষেত্রে 7টা আছে, গ্রুপ 18-এর 8টা আছে। এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ওকে, এবার আসে যোজনী। যোজনীর বেলায়
তুমি এভাবে পড়বা 1 2 3 এটা ঠিক থাকবে, এই যে 1 2 3, আবার এদিক থেকেও 1 2 3, ঠিক আছে। সরি, গ্রুপ 18তে চিন্তা করার দরকার নেই, গ্রুপ 1 2 3 গ্রুপ 17 থেকে গুনতে থাকবে আর কি। আবারও এই যে গ্রুপ 17 1 2 3, গ্রুপ 14টা বাদ। ওকে, তাহলে কি বললাম, যোজনীর বেলায় এই যে যোজনীর বেলায় আমি কালার একটা ইউজ করি। যোজনীর বেলায় গ্রুপ 1 এর যোজনী হচ্ছে একটা, গ্রুপ 2 এর যোজনী হচ্ছে দুইটা, গ্রুপ 13 এর যোজনী হচ্ছে তিনটা, একদম যোজ্যতা ইলেকট্রনের সমান। গ্রুপ 1 2 13 সবার, ঠিক আছে। এখন গ্রুপ 1 এর মৌলগুলোর নাম জানো না তুমি, হাইলিনাকে রুবিসাসে ফেলেছে, তাহলে সবার যোজ্যতা ইলেকট্রন এক, যোজনীয় এক। গ্রুপ 2 এর মৌলগুলোর নাম জানো না, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, সবার যোজ্যতা ইলেকট্রন এক, যোজনীয় এক, ঠিক আছে। 2 যোজ্যতা ইলেকট্রন 2, যোজনীয় 2। গ্রুপ 13 এর মৌলগুলোর নাম জানো না, বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড, বুরন ম্যাগনেসিয়াম, বুরন, অ্যালুমিনিয়াম, হ্যাঁ এগুলা। সো সবার যোজনী হলো যোজ্যতা ইলেকট্রন 3 3। আর এদিকে গ্রুপ 17 আবার 1, গ্রুপ 16 এর হচ্ছে 2, গ্রুপ 13 এর হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর গ্রুপ 14 এর বেলায় আমরা সচরাচর মনে রাখি না, কারণ এগুলো সবচেয়ে বেশি সমযোজী বন্ধনে যায়, তো এই জন্য এগুলো আমরা তো ইয়ার করি না যোজনীগুলো। তবে যোজ্যতা ইলেকট্রন 4, ঠিক আছে। সো এটাই আর কি, যে এগুলো আমরা শর্টকাটে মনে রাখতে পারি। আর তাছাড়া তুমি যেভাবে বুঝে আসছো যোজনী মানে কি, যোজ্যতা ইলেকট্রন মানে কি, এভাবে মনে রাখতে পারবা। ওকে, আর এখানে অনেক মূলের একাধিক যোজনী থাকতে পারে, এগুলো আমাদের একটু মনে রাখতে হয়। এই যে দেখো হাইড্রোজেন গ্রুপ 1 এর মধ্যে পড়ছে না, যোজনী 1, এগুলো সব গ্রুপ 1 এবং 17 এর মধ্যে পড়ছে। দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই যে গ্রুপ 17 এর সবার যোজনী কত বললাম, 1 বললাম না। সো এদের সবার যোজনী 1। সোডিয়াম 1, পটাশিয়াম 1, কার্বন 2 4, এটা মনে রাখিও, কার্বনের যোজনী হচ্ছে দুইটা পাওয়া যায়, 2 এবং 4। ম্যাগনেসিয়াম যোজনী 2, অ্যালুমিনিয়াম যোজনী 3। হ্যাঁ, এগুলো পড়তে পড়তে তোমাদের জানা হয়ে যাবে অটোমেটিক্যালি। জিঙ্কের যোজনী হলো 2, কপার যোজনী হলো 1 এবং 2 দুটাই। এরপর আসো, আমাদের এখানে বিভিন্ন মৌলের যোজনী দিয়ে বিভিন্ন যৌগ গঠন করছে, এগুলো আমরা একটু পরে জানবো। যৌগমূলকগুলো একদম মুখস্থ রাখতে হবে, এই যে এই যৌগমূলকে এই চারটা একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ অন্তস্থ রাখতে হবে। তুমি যতদিন রসায়ন পড়বা এই চারটা তোমার লাগবেই। ডিরেক্ট আমি বলি কি, সংকেতটা মনে রাখবা তুমি, এই সংকেতটা মনে রাখতে পারলে আদানও মনে রাখার দরকার নাই, যোজনীয় মনে রাখার দরকার নেই আলাদাভাবে। হ্যাঁ, সংকেতটা জানলেই তোমার অটোমেটিক্যালি এগুলো পড়া হয়ে যাবে। সো তুমি NH4 প্লাস পড়বা, এখন প্লাস আছে মানে কি, কিছু নাই মানে 1 আছে। সো +1 হচ্ছে আদান, আর শুধু 1 হচ্ছে যোজনী। মানে যোজনীর বেলায় কোনো রকম প্লাস মাইনাস দেওয়া লাগে না, আর আদানের বেলায় প্লাস বা মাইনাস যেটা আসে ওইটা দেওয়া লাগে। কার্বনেটের সংকেত হচ্ছে CO3 2-, এখানে আদান কত, -2, আর যোজনী হচ্ছে শুধু 2। আর হাইড্রোজেন কার্বনেট, এটার নাম হচ্ছে বাইকার্বনেটও বলা হয় এটাকে, ঠিক আছে, বাইকার্বনেট। এই বাইকার্বনেট হচ্ছে আদান হচ্ছে -1, আর তোমার যোজনী হচ্ছে শুধু 1। ওকে, আদান কি -1 আর যোজনী হচ্ছে 1। সালফেট, সালফেট হচ্ছে SO4 2-, তাহলে 2- মানে -2 আছে না, সো আদান হচ্ছে -2, এটা হচ্ছে শুধু 2। হাইড্রোজেন সালফেট, এখানে SO4- আছে না, সো -1, এদিকে শুধু 1। সালফাইড, এটা হচ্ছে SO3 2-, সো এখানে -2 আর এখানে 2। নাইট্রেট NO3-, তার মানে -1 এবং 1। নাইট্রাইট, এটা হচ্ছে শুধু NO2-, এটা হচ্ছে NO3- ছিল, আর এখানে NO2- আছে। ফসফেট PO4 3-। ওকে, হাইড্রোক্সাইড, এটা হচ্ছে OH-। ফসফোনিয়াম, ফসফোনিয়াম, এটা হচ্ছে PH4+, সো +1 এবং 1। ওকে, মানে যোজনীর বেলায় আমরা কোনো রকম চিহ্ন দিব না, প্লাস বা মাইনাস, শুধুমাত্র আদানটা দিব। ওকে, এরকম মনে রাখতে পারলেই হবে। এরপরে হচ্ছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, অনেকগুলো নিয়ম বলা আছে, এত কিছু তোমরা করতে পারবে না, আমি শর্টকাট মেথডটা শেখাই দিই, অটোমেটিক্যালি তোমরা পারবা। ঠিক আছে, দেখো রাসায়নিক সংকেত কিভাবে লিখবা, বলো। হাইড্রোজেনের যোজনী কত, 1। অক্সিজেনের যোজনী কত, 2, তাই না। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিলার করার জন্য 2টা ইলেকট্রন দরকার, সো যোজনী হলো 2। এগুলো পড়তে পড়তে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো বলো, এখন এই যে 2টা মিলে যদি যৌগ গঠন করে কখনো, তাহলে তুমি সিম্পল তাদেরকে পাশাপাশি লিখবা। আগে অক্সিজেনের যে যোজনী সেটা হাইড্রোজেনের নিচে দিবা, হাইড্রোজেনের যে যোজনী সেটা অক্সিজেনের নিচে দিবা, ঠিক আছে। মানে একটা যোজনী অপরটার ক্রস ক্রস হয়ে যাবে, এই যে এটার যোজনী যাবে এটার কাছে, এটার যোজনী যাবে এটার কাছে, ক্রস যায়, হ্যাঁ, ক্রস চিহ্নের আকার মতো যাবে। অক্সিজেনের যোজনী 2 না, সো 2 দিবা হাইড্রোজেনের নিচে, হাইড্রোজেনের যোজনী 1 না, 1 দিবা অক্সিজেনের নিচে। সো 1 তো দেওয়া লাগে না, এই জন্য আমরা দিই না, তাহলে পানির সংকেত হয়ে গেলে H2O।
বুঝছো কিভাবে আসছে সংকেতটা? এবার আমরা বলি ধরো যে অ্যামোনিয়া NH3, নাইট্রোজেনের যোজনী কত? 3, হাইড্রোজেনের যোজনী কত? 1। তুমি যখন NH দিয়ে বন্ধন গঠন করবা, নাইট্রোজেনের যোজনী কত? 3, ওই নাইট্রোজেনের যোজনী যাবে হাইড্রোজেন নিচে, হাইড্রোজেনের যোজনী কত? 1, এই হাইড্রোজেনটার যোজনী আসবে এটা নিচে, সো 1, 1টা দেওয়া লাগে না, সো এটার সংকেত কি? NH3 বা অ্যামোনিয়া। ওকে, আর কি আছে? আরও ধরা যায় ধরো যে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম যোজনী কত? অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী কত? 2। হ্যাঁ, এগুলো একদম মুখস্থ রাখতে হবে। অথবা যে বললাম এই যে গ্রুপ আকারে মনে রাখবা, এই গ্রুপটা মনে রাখলে হয়। অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নাম্বার, 13 নাম্বার না? 13 নাম্বারের ক্ষেত্রে যোজনী কত বললাম? 3। আর অক্সিজেন কত? 16 না? 16 বেলা যোজনী কত বললাম? 2। এই যে এখানে যেটা বললাম এগুলাই দেখো, 16 এর বেলায় যোজনী 2, 15 বেলায় যোজনী 3। মানে আমাদের যোজ্যতা স্তরের জায়গায় যোজ্যতা ইলেকট্রন থেকেও যোজনীটা বেশি দরকার হয় সব জায়গায়, ঠিক আছে? সো যোজনীটা বেশি মনে রাখবা। এই যে গ্রুপ 1, 2, 3 এর যোজনী যেটা যোজ্যতা ইলেকট্রন সেটা 1, 2, 3। আর দিকে গ্রুপ 17 এর জন্য যোজনী 1, গ্রুপ 16 এর জন্য যোজনী 2, গ্রুপ 15 এর জন্য যোজনী 3। মানে কথায় মনে রাখবা 8টা ফিল আপ করবা। গ্রুপ 17 এর জন্য 7টা ইলেকট্রন আছে না? 8টা ফিল আপ করার জন্য 1টা ইলেকট্রন দরকার হয়, এই জন্য যোজনী হচ্ছে 1। গ্রুপ 16 এর মধ্যে 6টা আছে না? 8টা ফিল আপ করার জন্য 2টা দরকার হয়, সেই জন্য 2। গ্রুপ 13 এর মধ্যে 5টা আছে না? সো 5টার জন্য তোমার 15 এর জন্য 5টা আছে না? সো 5টার জন্য অষ্টক ফিল আপের জন্য 3টা দরকার হয়, সো 3 যোজনীর জন্য, ঠিক আছে? এগুলো আন্দাজে আসে না, এভাবেই করে আসছে। সো এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, অক্সিজেনের যোজনী কত? 2। এখন তুমি যদি যৌগ গঠন করো Al ও দাও, সো অ্যালুমিনিয়ামের যোজনী দিবে অক্সিজেনের নিচে, এই যে 3টা আসছে। অক্সিজেনের যোজনী দিবে অ্যালুমিনিয়ামের নিচে, এই যে Al2O3 হয়েছে এভাবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কিভাবে আমরা যোজনী থেকে রাসায়নিক সংকেত লিখতে পারি, এই নিয়মটা। এখন আসো আমরা যদি যৌগমূলক গঠন করতে চাই, এবার যৌগমূলকের সংকেত। এখন যৌগমূলকের সংকেত লেখার সময় তোমাকে বলছি এগুলো মুখস্থ রাখতে হবে। এই পুরা বক্সটা একদম মুখস্থ, ঠিক আছে? পুরা বক্সটা একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ। ধরো আমরা অ্যামোনিয়াম সালফেট বানাবো, কি বানাবো? এই NH4 এবং SO4 দিয়ে বানাবো। তাহলে NH4টা লিখো আর SO4টা লিখো। তাহলে তুমি কি বলছো? এই যে SO4 এর উপরে কত আছে? 2, তার মানে যোজনী কত? 2। এই যে সালফেটের যোজনী যাবে অ্যামোনিয়ামের নিচে, তার মানে ব্র্যাকেট দিয়ে তুমি 2 দাও, ঠিক আছে? আর অ্যামোনিয়ামের যোজনী 1 না? এই 1টা যাবে সালফেটের নিচে, সো এটা দেওয়া লাগে না, সো এই যে এভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট যৌগ, ঠিক আছে? NH4 2 SO4। এইভাবে তুমি যত কঠিন যৌগ দিক তুমি বানাইতে পারবা। এবার আসো আমরা তোমাকে বললাম তুমি উম, অ্যামোনিয়াম নাইট্রেট বানাও, লাইক তো NH4 NO3, দেখো দুইটাই কিন্তু 1 এবং 1, সো এখানেও 1 এখানেও 1, না দেওয়া লাগবে না, 1 তো দেওয়া লাগে না, সো ব্র্যাকেটও দেওয়া লাগবে না, ঠিক আছে? তারপর ধরো যে অ্যামোনিয়াম সালফাইড বানাই, NH4 দিলাম আর দিকে SO3 দিলাম, সালফাইড আর কি। সো অ্যামোনিয়ামেরটা দিব কার নিচে? সালফাইডের নিচে, সো 1টা দেওয়া লাগে না। আর সালফাইডেরটা দিব অ্যামোনিয়ামের নিচে, অ্যামোনিয়ার যোজনী কত? এই যে সালফাইডের যোজনী কত? 2, সো আমরা অ্যামোনিয়ামের নিচে 2 দিব। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফাইড, ওকে? এটা হচ্ছে আমাদের সংকেত। সেভাবে করে বানাইতে পারো, তোমার যত ইচ্ছা তুমি বানাবা, ওকে? এটা হচ্ছে আমাদের যৌগমূলক কিভাবে লিখতে হয় এটা। এই যে কার্বন ডাইঅক্সাইড কিভাবে গঠন হয়েছে? কার্বনের যোজনী হলো কত? 2, বা 2 4 দুইটা হয় 4 ধরো। অক্সিজেন যোজনী কত? 2। তাহলে কার্বন এবং অক্সিজেন দিয়ে যখন বানাবা, কার্বনের যোজনী যাবে অক্সিজেনের নিচে 4, অক্সিজেনের যোজনী আসবে কার্বন নিচে 2। এখন দেখো দুইটার সংখ্যা কিন্তু 2 দ্বারা ভাগ যাচ্ছে, এটাও 2 দ্বারা ভাগ যাচ্ছে, এটাও 2 দ্বারা ভাগ যাচ্ছে। সো এভাবে যদি কখনো একটা সংখ্যা দ্বারা মানে দুইটাই বিভাজ্য হয়, সো একটু নিম্নতম সংখ্যা দ্বারা ভাগ করে দাও। এটাকে 2 দ্বারা ভাগ করলে দিলে এটা C1 হবে, এটা 2 থাকবে, সো CO2। হ্যাঁ, 1টা দেওয়া লাগে না, এভাবে কার্বন ডাইঅক্সাইড গঠন হয়েছে আর কি, বুঝছো? সো এটা হচ্ছে আমাদের কিভাবে সংকেতটা লিখতে হয়। এরপর আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এই যে আমরা এবার সংকেত লিখলাম না, CH4, অ্যামোনিয়া, এগুলো চাইলে এবার আমরা ভাঙতে পারি। লাইক তুমি H2O লিখছো না? H2 কে চাইলে এভাবে ভাঙতে পারো। অক্সিজেন একটা, অক্সিজেনের যোজনী কত বললাম? বলো, নাইমা বলো, অক্সিজেন যোজনী কত বললাম? হ্যাঁ দেখুন, আরে দেখেই তো বোঝা যাচ্ছে এখানে H2O, তার মানে অক্সিজেনের যোজনী কত? 2, 2। এত লেট কেন? ব্রেনটা এত স্লো কাজ করে কেন? এখানে দেখেই বুঝতে পারছো যে অক্সিজেনের যোজনীটা হাইড্রোজেন নিচে আসছে 2।
একদম মুখস্থ এগুলো প্র্যাকটিস করবা। অক্সিজেন যোজনী হচ্ছে 2, হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? 1। মনে রাখবা যতগুলা যোজনী ততগুলা হাত, তার মানে অক্সিজেনের 2 হাত। যতগুলা যোজনী ততগুলা হাত, এই যে অক্সিজেনের হচ্ছে 2 হাত, এই 2 হাতে 2টা হাইড্রোজেনকে ধরছে সে, একক হাত বিশিষ্ট 2টা হাইড্রোজেনকে ধরছে, এবং 2 হাত মিলে একটা বন্ধন হয়। এই যেখানে অক্সিজেন একটা হাত, হাইড্রোজেন একটা হাত মিলে মাঝখানে একটা বন্ধন হয়ে গেছে, এই যে বন্ধনটা, এই বন্ধনটা, এদিকে একটা হাত এদিকে একটা হাত, বন্ধন হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে বন্ধনগুলো হয় মূলত। তো এইভাবে করে আমরা এগুলোকে ভাঙতে পারি। সেম ভাবে মিথেন, কার্বনের যোজনী কত? 4। সো কার্বনের 4টা হাত, 4 হাতে সে 4টা হাইড্রোজেনকে ধরলো, একক হাত বিশিষ্ট। এই যে 4টা হাইড্রোজেনকে ধরলো, 4টা হাইড্রোজেনকে ধরলো সে। এরপরে CH4 তুমি চাইলে ভেঙে লিখতে পারো। ওকে, এই আর কি। এরপর আসো অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম। হ্যাঁ, অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম মানে কি? অষ্টক নিয়ম মানে তো আগে আমরা আলোচনা করছিলাম যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করার জন্য যে চেষ্টা, যে প্রবণতা, এটাকে আমরা বলবো অষ্টক নিয়ম। হ্যাঁ, আর দুইয়ের নিয়ম তো সিম্পল। দুইয়ের নিয়মটা শুধু আমরা হাইড্রোজেন, হিলিয়াম এগুলোর মধ্যে দেখি। এরা চাই সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ফিল আপ করাতে অলওয়েজ। যেমন হাইড্রোজেন অলওয়েজ চাই 2টা ইলেকট্রন। হাইড্রোজেনের তো অতটা ক্ষমতা নেই 7টা ইলেকট্রন ফিল আপ করবে, তাই না? কারণ কি দেখো, হাইড্রোজেনের মধ্যে আছে একটা ইলেকট্রন, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তার মধ্যে কোনো ইলেকট্রনই থাকবে না, তার মানে লস, ত্যাগ করতে পারবে না সে। এখন যদি ইলেকট্রন নিতে চায় তার 7টা ইলেকট্রন নিতে হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি এখনো নাই যে সে 7টা ইলেকট্রন নিতে পারবে। সো তার জন্য ইলেকট্রন দেওয়া না যেহেতু অনেক কঠিন, সে কি করবে, মোটামুটি 2টা ইলেকট্রন নিতে পারলে সে খুশি। সো তার জন্য দুইয়ের নিয়ম আসছে। হ্যাঁ, দুইয়ের নিয়মটা শুধু আমরা হাইড্রোজেন, হিলিয়াম এগুলোর জন্য অ্যাপ্লাই করব। আর অষ্টক নিয়মটা হচ্ছে মূলত যে নিয়ম আমরা এতক্ষণ পড়ে আসছি, যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করতে চাই সকল মৌল। ঠিক আছে, সেটা যেভাবে হোক, ইলেকট্রন দিয়ে হোক, ইলেকট্রন নিয়ে হোক, ইলেকট্রন শেয়ার করে হোক, যেভাবে হোক সে ইলেকট্রন 8টা ফিল আপ করবেই সর্বশেষ কক্ষপথে। এটা হচ্ছে কিসের নিয়ম? অষ্টক নিয়ম। তাহলে যদি পরীক্ষা আসে অষ্টক নিয়ম কি, বলতে পারবে না? কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। কিভাবে করতে পারে সে? ইলেকট্রন গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, ভাগাভাগি করতে পারে। এর মাধ্যমে সে একটু আটটা ইলেকট্রন ফিল আপ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। আমরা জানি সকল নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন কত পাবা? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা পাবা? 8টা না? সো তারা চায় অলওয়েজ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত অষ্টক নিয়ম বা অক্টেট রুলস। এই আর কি, এগুলো আমরা বন্ধন গঠনের সময় আরো বিস্তারিত পড়বো। আজকে আমরা এতটুকু রাখলাম। আমি স্লোলি যাব বলছি, তোমরাও রেগুলার থাকো, রেগুলারলি পড়ো, তাহলে তো হচ্ছে শেষ হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু হবে না। সো এটা শেষ করো। এটা যতটুকু পারলাম, নেক্সট দিন আমরা নিষ্ক্রিয় গ্যাস পড়বো, রাসায়নিক বন্ধনের উপর যাবো, ক্যাটায়ন, আনায়ন এবং আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এগুলাই মূলত আমাদের সিকিউতে আসবে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন থেকে একটা পাবা, বিশেষ করে সমযোজী বন্ধন থেকে বেশি ম্যাথ আসতে দেখা যায়। সো আজকে এতটুকু যতটুকু পড়াইলাম বেসিক পুরোপুরি এতটুকু ভালো মতো করে পড়ে রাখো, তাহলে নেক্সট ক্লাসগুলো বুঝতে তোমার জন্য সুবিধা হবে।